দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আমাদের আজকের আলোচনার বিষয় গণতন্ত্রের সহিষ্ণুতা। আলোচনার জন্য উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ সম্পাদক নীলুফার ইয়াসমিন মনি এমপি, আছেন বাংলা ভিশনের উপবার্তা প্রধান মোস্তফা কামাল, এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। নীলুফার ইয়াসমিন মনি, আপনাকে দিয়ে শুরু করি। হঠাৎ করে রাজনৈতিক পরিবেশ একটু উত্তপ্ত হয়ে গেছে। সরকারি দল এবং এনসিপির মধ্যে বাকযুদ্ধ এখন মাঠের লড়াইয়ে গড়িয়েছে। সরকারি দলের নেতারা কয়েক দফায় হামলা চালিয়েছে এনসিপি নেতাদের উপরে সিলেট, হবিগঞ্জে। বিরোধী দলের উপরে হামলা দমনের পুরনো বৃত্ত কি ফিরে আসছে বাংলাদেশে? কি বলবেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন মান্না ভাই, এখানে একটা কথা, পুরানো রাজনীতি ফিরে আসলে তো এত কণ্ঠের স্বাধীনতা তো পুরানো রাজনীতি দেয়নি। যে কণ্ঠের স্বাধীনতা এই কন্টিনিউয়াসলি 5ই আগস্টের পর থেকে হয়ে আসছে। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, ঘটনাটা খুবই ন্যাক্কারজনক। যে হামলাই হোক না কেন, কোনো হামলাই ভালো কিছু বয়ে আনে না। গণতন্ত্রের জন্য এটা খুব একটা ভালো কিছু না। কিন্তু আমি ছাত্রদল ইতিমধ্যে তারা নিষেধ করেছে, তারা এটার সাথে জড়িত না। যারা করেছে তাদেরকে চুলচেরা বিচার বিশ্লেষণ করে বলা হয়েছে যে এখানে এমপি সম্পর্কে এত বাজে কথা বলা হচ্ছিল যে এমপির কিছু কর্মীরা সেখানে হয়তো বা অতর্কিত, তারা রাগ সামলাতে পারে না, এই ঘটনাটা ঘটেছে। বাট ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি বা হবিগঞ্জের যারা প্রভাবশালী নেতা, তাদের কারো ওরকম শোনা যায়নি। তো তারপরেও তদন্ত তো একটা আছেই। এখন এই জায়গায় আমি যে কথাটা মনে করি, এটা যেমন খারাপ হয়েছে ঠিক তেমনই খারাপ এটাও হয়েছে যে আপনি কন্টিনিউয়াসলি একজন মানুষকে গালি দিতে পারেন না, একটা দলকে গালি দিতে পারেন না। আপনি আপনার জায়গায় আপনি রাজনৈতিক বক্তব্যে কি বলে, মান্না ভাই আপনি তো অনেক অনেক দামি নামি একজন নেতা ছিলেন, ছাত্র নেতা। আপনি বলেন তো, আপনাকে অনেক লোক, লক্ষ লক্ষ লোক ফলো করতো একটা সময়। আপনি বলেন তো, আপনি কি কখনো এই ধরনের গালি দিয়েছেন বা এই ধরনের গালির শিকার হয়েছেন? আপনি স্বাধীনতা দেখেছেন, আপনি 90 দেখেছেন। আপনি বলেন। আমি একজন অ্যাঙ্কার হলে এই কথা বলতাম না। শুধু আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি বা শিখেছি বা আগামীতেও শিখতে চাই। সেই জায়গায় যে কালচারটা শুরু হয়েছে, এই কালচারটার শেষটা কোথায়? আমি যদি উল্টো আপনার কাছে জানতে চাই, এটা আমার জানার মনে হয় অধিকার একজন বড় ভাইয়ের কাছে। তো সেই জায়গায় যদি এই অবস্থা হয়, আমরা কিন্তু গণতন্ত্রকে হাঁটি হাঁটি পা পা করে শক্তিশালী বানানোর চেষ্টা করছি, সামনের দিকে নেওয়ার চেষ্টা করছি। সেইখানে যদি এই অবস্থা, 5 মাস বয়সী সরকারের সময় যদি এই অবস্থা হয়, আপনার সমগ্র বাংলাদেশে যাওয়ার প্রত্যেকটা মানুষের অধিকার আছে, মিটিং মিছিল করার অধিকার আছে, কিন্তু অন্যকে গালি দেওয়ার অধিকার বোধ হয় না। এইভাবে যেভাবে গালি আমরা শিকার হচ্ছি, আমরা গালি শুনছি, আমরা গালিকে দেখছি, আমরা গালিকে সর্বোত্তকরণে হজম করার চেষ্টা করছি। মান্না ভাই, এইখানে চরম শত্রুও বলবে না বলে যে বিএনপি এত সহ্য করে কিভাবে। আমি গালিগুলোর কথা বলছি। এর চেয়ে যদি কেউ 5টা চপটও ঘাত করে, সেটারও কিন্তু একটা আছে যে না ঠিক আছে, এটা কেন হলো, এটার বিচার হোক। কিন্তু গালির আপনি কি এইখানে বিচার করবেন? এবং গালি এমন একটা জিনিস যে মানুষের শিক্ষাকে মানুষ হারিয়ে ফেলে, মানুষের সভ্যতাকে মানুষ হারিয়ে ফেলে। এই জায়গায় যাকে গালি দিচ্ছে তারও একটা সময় মনে থাকে না যে আমি কতটুকু লেখাপড়া করেছি, আমার কতটুকু অ্যাডভান্স করা দরকার, কতটুকু আমার করা দরকার না। তো এই জায়গাতে আপনারা সিনিয়র নেতৃবৃন্দ এবং ছাত্র রাজনীতির কথা মনে হলে যে কোনো সচেতন নাগরিক আপনার কথাটা মনে পড়ে। আপনি বলেন এটার কি, এই কালচারটা কোথা থেকে আসলো এবং এই কালচারটা কিভাবে বন্ধ করা যায়? আমি আশা করি আপনার প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করতে পারবো। জনাব মোস্তফা কামাল। জি মান্না ভাই, আমি আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলি। এই ঘটনা ঘটবার পরে আমি আমার দলের পক্ষ থেকে বিবৃতি দিয়েছিলাম একটা। সেই বিবৃতিতে আমি এরকম হামলার নিন্দা করেছি। এরপরে আমি দেখলাম যে ফেসবুক জুড়ে প্রচুর লেখা
আমার কাছে প্রায় সবাই অভিযোগ করছেন আপনি তো আমাদের সমালোচনা করলেন বা আপনি বিএনপির এত দোষ দেখলেন, কিন্তু কোথা থেকে এটা শুরু হলো সেটা কি দেখেছেন বলে তারা বলছে, দুই তিনজনের নাম বলেছে, এরা এত অশ্লীল ভাষায় অন্যান্য দলের নেতাদের সমালোচনা করে, গালাগালি করে যে ওটা শোনার পরে মানুষ এমনি রেগে যাবে, ওরা ইচ্ছা করে উত্তেজিত করবার চেষ্টা করে। মানে আমি এ কথা একবারও বলবো না যে কোনো বক্তা যদি আপনাকে উত্তেজিত করে আঘাত করার জন্য প্ররোদিত করতে পারে তাহলে আপনার প্ররোদনার মান খারাপ। আপনি উত্তেজিত হবেন কেন? উত্তেজিত করতেই পারে আপনার অপোনেন্ট পার্টি, কাজেই গায়ে হাত তোলা ঠিক হয়নি, কিন্তু এটাও একটা বিবেচনার বিষয়। রাজনীতিতে সহিষ্ণুতা যখন আমরা বলি তখন সাংস্কৃতিক সহিষ্ণুতার একটা ব্যাপার আছে। আপনি যে কথা বলবেন সেই কথার মধ্যেও একটা শালীনতা থাকতে হয়, বা সব মিলে আপনি কী বলবেন। এর মধ্যে আবার মজার ব্যাপার হলো জামায়াতের আমির বলেছেন বিএনপির মধ্যে ফ্যাসিবাদের ফটোকপি দেখা যাচ্ছে, সব মিলে বলে। জি, বিষয়টা একদিকে যেমন দুঃখজনক, আরেকদিকে এক নিষ্ঠুর বাস্তবতা। গালমন্দের প্রশ্নে বা খোঁচা দেওয়ার প্রশ্নে কেউ বোধহয় সেকেন্ড হতে চাচ্ছে না, সবার মধ্যে একটা প্রতিযোগিতা আছে। তো যখন কেউ, আপনি হন বা আমি হই, আমরা বুঝি যে আমাকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার জায়গা থেকেও আমার একটা সাবধানতার বিষয় আছে। আবার যারা ক্ষমতায় আছেন তাদের মধ্যে অভিজ্ঞ রাজনীতিক অনেক আছেন, মন্ত্রীদের মধ্যে আছেন, এমপিদের মধ্যে আছেন, মাত্র একদম দগদগে ঘায়ের মতো এই ধরনের খিঁচুনি দিলে, খোঁচা দিলে যদি জনপ্রিয়তা বাড়ে, অথবা তারা যদি মনে করেন যে ভাইরাল হওয়ার একটা সুযোগ আছে, তাহলে তো আমাদের মধ্যে আমরা ওবায়দুল কাদের আর হাসান মাহমুদরে এখনও পেতাম, তারাই বিজয়ী হতেন। মানুষ এই খিঁচুনি দেয়া, কাউকে খোঁচা দেয়া, তাচ্ছিল্য করা, এগুলো অন্তপ্রাণে পছন্দ করে না। বাতকে বাত খোঁচা দেয়, গালমন্দ করে। যুদ্ধের সাথেও তো শান্তির একটা সম্পর্ক থাকে, আমরা ওয়ার অ্যান্ড পিচ বলি। তো বাংলাদেশের 5 আগস্ট পরবর্তীতে একটা বিষয় অর্জন হয়েছে, অনেক কিছু অর্জন একদম হয়নি তা বলা যাবে না। আমরা কথা বলতে পারছি, অভিযোগ করতে পারছি, আবার নির্ভয়ে তো তুলনামূলক হাঁটাচলাও করতে পারছি, যে আমাকে এখন কেউ গুম করে নিয়ে যাবে বা কোথাও আয়নাঘর আছে, ওই ভয়টা কেটে গেছে। কিন্তু ওই ভয়টা কেটে গিয়ে একটু একটু বাক স্বাধীনতাও আসছে। তো বাক কোনটা আর স্বাধীনতা কোনটা আমরা বোধহয় শব্দ দুটোর অর্থ ঠিকভাবে বুঝতে পারছি না। বাক স্বাধীনতার নামে এমন এমন গালমন্দ করছি, এমন এমন শব্দ প্রয়োগ করছি, একবারও ভাবছি না যে এটা কী বলছি। মান্না ভাই, আমার যতটুকু মনে আছে, প্রতিপক্ষকে বা বিশেষ করে বিভিন্ন সময়ের যেই ক্ষমতাসীন ছিল তাদের বিষয়ে আপনিও বলতেন অনেক কঠিন কঠিন কথা, কিন্তু আপনি খুব সোজা করে বলতেন। অনেক তিক্ত কথাও আপনি খুব মধুর করে বলতেন। তো ওখান থেকে শিক্ষার কিন্তু কিছু বিষয় আছে। তো শিক্ষা কিন্তু আবার দুই পক্ষীয়, দেয়া আবার নেয়া। তো নেয়ার পর্বটা বোধহয় খুব দুর্বল, কারণ আমরা তো একটু শান্তির দিকে যেতে পারতাম। মুখের যুদ্ধ থাকতো, কিন্তু সেটা মাঝে মধ্যে একদিকে হাতের যুদ্ধে চলে যাচ্ছে, মুখের কাজ আমরা হাতে সারার চেষ্টা করছি, আরেকদিকে আমরা অপেক্ষমান ছিলাম এই সংসদের দিকে। এই কারণে যে সংসদে বিএনপির বেশ কয়েকজন তুলনামূলক রাজনৈতিক বিচারে, বয়স বিবেচনায় না, তরুণ আছেন বা তরুণ চিন্তাভাবনা লালন করেন, ধারণ করেন, তরুণদের পছন্দ করেন। বিপরীত পক্ষও আছেন। উল্লেখ তো করতে হয়, যিনি সংসদে সংসদ নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী, তিনিও তরুণ, এই প্রথম তিনি সংসদে এসেছেন। যিনি বিরোধী দলীয় নেতা তিনিও তরুণ, বয়সের বিবেচনায় নয়, রাজনৈতিক অভিজ্ঞতার বিবেচনায়, সংসদীয় রাজনীতির অভিজ্ঞতার কথা বলছি। আমরা অপেক্ষায় ছিলাম যে এবার সংসদে তর্ক বিতর্ক বা বাহাসটা কোন পর্যায়ে হয়। আমরা খেয়াল করে দেখলাম সংসদেও এমন এমন শব্দ প্রয়োগ হয় বা এমন এমন আক্রমণ করা হয়, তো সেটাতে আবার মাঝে মধ্যে একটু বিরতি পড়ে। তারা খুব সম্প্রীতির একটা বার্তা দেন এবং একসাথে কাজ করবেন বলে জাতিকে জানান দেন। ওই সময় আমাদের একটু একটু স্বস্তি হয়। কিন্তু পরক্ষণেই দেখি এমন এমন বিষয় সংসদে চলে আসে যেটা খুব কষ্ট দেয়। আমার সাথে তো একজন আমার সমালোচক সংসদের সদস্য আছেনই। গেল আমলে আমরা বিরক্ত থাকতাম যে ওখানে মমতাজ কী সব গান গায় মাঝে মধ্যে, যে মমতাজে জমানা শেষ হবে কিনা, পুঁথিপাঠ শেষ হবে কিনা, গালিগালাজ শেষ হবে কিনা। সংসদে বিএনপি ছিল না, কিন্তু তাদের প্রথম কাজটাই ছিল
বিএনপিকে কিছুক্ষণ গালমন্দ করা। তো যে এই সংসদ কেমন হয় অপেক্ষমান ছিলাম। আমাদের ধারণা ছিল যে টকশোর চেয়ে, টেলিভিশনের টকশোর চেয়ে এবারের সংসদটা খুব আকর্ষণীয় হবে। বেশ কয়েকজন খুব ভালো বক্তাও আছেন ওখানে এবং তারা ভালো বলেন, এটাও সত্য কথা। কিন্তু এই ভালো বলতে গিয়ে আক্রমণের মাত্রাটা যেই পর্যায়ে যায় সেটা তো রাজপথে সম্প্রসারিত হয়। তো সম্প্রসারিত হতে গিয়ে সংক্রমণের পর্যায়ে চলে গেছে। এমন এমন শব্দ উচ্চারণ করা হয় মান্না ভাই, আমাদের পক্ষে যেটা মুখে আনা সম্ভব নয়। আপনি যদি বলেন যে মুখে আনা যেহেতু সম্ভব নয়, একটু কাগজে লিখে দেন, আমি কাগজেও লিখতে পারবো না ওই শব্দটা। এটা কিন্তু কাউকে কাউকে এক ধরনের বিনোদন দিচ্ছে, অথবা কারো কারো জন্য এমন একটা অবস্থার তৈরি করছে। আমি যে বলছিলাম ওবায়দুল কাদেরের কথা কিন্তু ভুলিয়ে দিচ্ছে, হাসান মাহমুদের তাচ্ছিল্য ভুলিয়ে দিচ্ছে। অথবা আমাদের একজন তথ্যমন্ত্রী ছিলেন হাসানুল হক ইনু, তার প্রতিদিন দায়িত্ব ছিল বেগম খালেদা জিয়াকে আগুন সন্ত্রাসী বলা, আলেম ওলামাদেরকে তেতুল হুজুর বলা, অর্থাৎ নানান শব্দ তিনি পয়দা করতেন। তো এই আমলে এসে যখন আমরা ওই মানের বা ওই স্কেলের শব্দ দেখি, শুনি, এগুলো আমাদের হজম করতে কিন্তু খুব কষ্ট হয়। আবার যে তরুণরা আছেন সংসদে 6 জন, বাইরে আরও বেশ কয়েকজন আছেন, তাদের মধ্যে বেশ মেধাবী কয়েকজন আছেন, বেশ কয়েকজন আছেন অত্যন্ত মেধাবী, পড়াশোনা করেন, আমার সহ আলোচক তুষার সহ। কিন্তু মাঝে মধ্যেই দেখি তারা এমন শব্দ প্রয়োগ করেন যেটা জরুরি নয়, বা এটার প্রতিশব্দ আছে অনেক, তারা জানেন সেটা। কিন্তু এমনটা যদি হয়ে থাকে যে কাউকে খেপিয়ে দিয়ে, চটিয়ে দিয়ে আমি একটু হিরোইজমে থাকব, আমি একটু আলোচিত থাকব, আবার প্রতিপক্ষ থেকেও তাদেরকে আবার যে শব্দে, যে বাক্যে তাচ্ছিল্য করা হয়, যেগুলো আমিও মুখে আনতে পারবো না, এখন উল্লেখ নাই করলাম। তো এতটুকু উল্লেখ করা যায়, দেখা যায় যে তাচ্ছিল্যের একটা ব্যাপকতা আছে। মনে করিয়ে দেয়া হয় তোমার বাবা কি করেন, তুমি কোত্থেকে আসছো। মনে করিয়ে দেয়া হয় যে এটা কিন্তু সংসদ, এটা কিন্তু শাহবাগ নয়। এগুলোর মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট খোঁচা আছে। তো আমার মনে হয় যারা ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন, এই প্রশ্নে তারা শুধু সহিষ্ণুতা নয়, একটু অভিভাবকের জায়গায়ও যেতে পারেন। আর এটা তো দুর্ভাগ্য আমাদের, যাদেরকে আমরা এখন এনসিপি বলছি, আগে শুধু বৈষম্য বিরোধী শিক্ষার্থী বলতাম, তাদের দুর্ভাগ্য আছে, তারা অভিভাবক পায়নি। ডক্টর ইউনূস তাদেরকে সম্বোধন করেছিলেন ক্ষমতার পাটাতন হিসাবে অথবা মাস্টারমাইন্ড হিসাবে, কিন্তু দেখা গেল ডক্টর ইউনূসও কিন্তু তাদের অভিভাবকত্ব প্রকৃত অর্থে করেননি। যদি করতেন, তাদের মধ্যে 3-4টা ভাগ আছে, এ ভাগগুলো হতো না, তাদেরকে ইউনাইটেড রাখতে পারতেন তিনি। কিন্তু মাঝে দিয়ে তারা কিংস পার্টির একটা বদনাম ঘাড়ে নিয়ে ফেলেছে। তো ডক্টর ইউনূস সঠিক অভিভাবকত্ব করলে তারা হয়তো লাইনচ্যুত হতেন না। তাদের কারো কারো মধ্যে লাইনচ্যুতির একটা প্রভাব আমরা দেখছি, সেটা আবার রাজনীতি দিয়ে নয়, শুধুই নানান শব্দ দিয়ে, বাক্য দিয়ে উত্তেজনা তৈরি করে। তো এটা দিন শেষে তাদের জন্য কিন্তু প্রাপ্তির খাতায় তেমন কিছু যোগ করছে না। এখানে প্রাপ্তির ভান্ডারটা আরো সমৃদ্ধ হতে পারত, তাদের ওই ক্যাপাসিটি অবশ্যই আছে। জি, থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আমরা যখন কথা বলছিলাম, মানে বিশেষ করে যারা মোস্তফা কামাল যখন কথা বলছিলেন, তখন আপনাদের অগোচরে, যার কথা আমি একটু আগে বলেছিলাম, যারা সারওয়ার তুষার আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি এখন যারা সারওয়ার তুষারের কাছে যাচ্ছি। আপনি হয়তো আলোচনা যতটুকু শুনেছেন তাতে বুঝেছেন কি বিষয় নিয়ে কথা হচ্ছে। এনসিপির উপর যে হামলা হলো সেটা নিয়ে, এবং এটা দুইজনই বক্তব্য রেখেছেন, আপনি দুজনের বক্তব্য শুনতে পারেন। তারপরেও মানে এরকম অনেকে বলছে যে এনসিপি নেতাদের লাগামহীন এবং কখনো কখনো বেশি আক্রমণাত্মক বক্তব্য উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী। কেউ কেউ বলছেন এনসিপি আলোচনায় থাকতেই এই ধরনের পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, এনসিপি আলোচনায় থাকতেই এটা করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তো বলেছেন, আমরা কোনো মামলায় যাব না, এখন শুধু অ্যাকশন হবে, রক্তের বদলা রক্ত দিয়ে দেব। কি বলবেন? আপনাকে ধন্যবাদ মান্না ভাই। প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাই আরেকটা কারণে, যে আপনি হামলা কথাটা ব্যবহার করেছেন। কারণ এই কয়েকদিন যখন এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল বিভিন্ন জায়গায়, সবখানে আলোচনা হচ্ছে সংঘাত, সংঘর্ষ। তা আমি জিজ্ঞেস করেছি যে সংঘাত মানে তো দুটা পক্ষ এখানে জড়িত, সংঘর্ষ মানে অন্তত 70-30, 60-40 এই ধরনের দায় থাকে, কিংবা 50-50। কিন্তু এখানে তো আমাদের উপর একচেটিয়া হামলা হয়েছে, এবং যখন হামলার একটা জাস্টিফিকেশন, আমি একটু বাধা দিলাম। নীলোফার ইয়াসমিন মনিকে আমি যখন প্রশ্ন করেছি, প্রশ্নের মধ্যে ছিল
সরকারি দল এবং এনসিপির মধ্যে বাকযুদ্ধ এখন মাঠের লড়াইয়ে গড়িয়েছে। সরকারি দলের নেতাকর্মীরা কয়েক দফায় হামলা চালিয়েছে এনসিপির নেতাদের উপর। প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, ওটা বলেছি। হ্যাঁ, না সেটাই, কিন্তু মানে কয়েকদিন ধরে যে আলোচনা হচ্ছে আমি সেই প্রসঙ্গে বলছিলাম আর কি, যেখানে আলোচনাটা হচ্ছিল সংঘাত সংঘর্ষ এরকম, কিন্তু এখানে তো এটা দিবালোকের মতো স্পষ্ট, আমরা ভিডিও ফুটেজ দেখেছি, আমি নিজেও পরে ওখানে গিয়েছি, এটা তো একচেটিয়া একটা হামলা হয়েছে। এবং কোথায় হামলা হয়েছে? যেটা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি, আমরা জুনের 30 তারিখে পুরো মাসের কর্মসূচি ঘোষণা করেছি, তারই অংশ হিসেবে আমরা হবিগঞ্জে গিয়েছি। এখন আমরা বিরোধী দল, আমরা তো সরকারের সমালোচনা করব, সেই সমালোচনার মাত্রা জ্ঞানও আবার এক একজনের এক এক রকম হতে পারে, টেম্পারমেন্টের পার্থক্য থাকতে পারে, সবগুলো আমার আপনার কানে তোলার মতো নাও হতে পারে। হ্যাঁ, এবং সেগুলো জনগণের কাছে ছেড়ে দেওয়াই ভালো। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, কিছুদিন আগে একজন বিরোধী দলীয় একজন নেতা প্রধানমন্ত্রী সম্পর্কে অত্যন্ত বাজে একটা কথা বলেছিলেন, এই আরও মাস দেড়েক আগে। ওই কথাটা কিন্তু কোথাও অ্যাকসেপ্টেড হয় নাই, ইভেন ওই বিরোধী যে মহল সেখানেও এটা অ্যাকসেপ্টেড হয় না, কেউ বলে নাই, আকার ইঙ্গিতেও কেউ বলার চেষ্টা করে নাই না এই কথাটা প্রধানমন্ত্রী ডিজার্ভ করেন। তার মানে কি? এবং জনগণ তো করেই নেই। এর মানে হচ্ছে যেটা খারাপ কথা, যেটা কুরুচিপূর্ণ কথা, সেটা জনগণের আদালত আপনার ছেড়ে দিতে হবে, মানুষ সেটার বিচার করবে যে এটা গ্রহণযোগ্য হবে কি হবে না। কিন্তু এই মানে অমুক কথাটা বলেছে এবং এই কারণে আমরা হামলা করেছি, হামলা করে আমরা চোখ উপড়ে ফেলেছি একটা কলেজ পড়ুয়া ছাত্রের, এটা কি কোনো জাস্টিফিকেশন হতে পারে সভ্য কোনো গণতান্ত্রিক দেশে? আমার মনে হয় হতে পারে না। সবচেয়ে যেটা এই ঘটনায় উদ্বেগজনক, যে পাল্টাপাল্টি কথাবার্তা আমরা যাই বলি না কেন, একটা ছেলে চিরতরে চোখ হারিয়ে ফেলেছে, মানে এক চোখের দৃষ্টি সে আর কখনোই ফিরে পাবে না। সেটা কলেজ পড়ুয়া ছাত্র, আমাদের সংগঠনটা ভালোবেসে সে করে, সে আন্দোলনে ছিল, ওই কারণে সে এই সংগঠনকে ভালোবাসে। তার বাবা প্যারালাইজড, মা হচ্ছে মানসিক ভারসাম্যহীন, সে টিউশন করে প্লাস হচ্ছে আমাদের সংগঠন করে, একেবারেই দরিদ্র একটা ছেলে, সে এখন ঢাকায় চিকিৎসাধীন। এই ছেলেটার কি হবে? এবং তাকে যারা চোখ উপড়ে ফেললো, আমরা তো সব নাম ধাম পরিচয় ভিডিও ফুটেজ সমস্ত তথ্য প্রমাণ পুলিশের কাছে দিয়েছি। আপনি আমাকে আদালতে দাঁড় করাবেন ভাষার কারণে, আমি মাথা পেতে নেব যদি আমার দোষ থাকে, কিন্তু এই যে একটা ছেলের চোখ হারিয়ে গেল এবং যারা এই কাণ্ডটা করলো, এটা একটা ফৌজদারি অপরাধ, তার তো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তাদেরকে গ্রেফতারও করা হয় নাই, মামলা কিন্তু আমরা করেছি, বরং তাদেরকে জামিন দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে আমাদের মামলা নাম উল্লেখপূর্বক তাদের প্রত্যেকে জামিন পেয়েছে। এবং আমাদের বিরুদ্ধে আবার একটা পাল্টাপাল্টি, যেটা আওয়ামী লীগ আমলের কালচার, আপনি এটা খুব ভালো করে জানেন, যে হাঁস চুরির মামলা, মাছ চুরির মামলা, ভ্যানিটি ব্যাগ চুরির মামলা, এই ধরনের মামলা দেওয়া হতো বিরোধী দলীয় নেতাদেরকে মোটামুটি অসম্মান করার জন্য। এখানেও আপনি সার্জিস এবং নাসিরের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আইফোন চুরির মামলা, তো সেই একই জিনিস এখন এই পাল্টাপাল্টি মামলা, এবং সেটা আবার পুলিশ গ্রহণও করেছে ওই মামলা। হ্যাঁ, তো এই সার্বিক দিক নিয়ে যেটা মনে হচ্ছে যে ধরুন নাসিরের বক্তব্য নিয়ে যে মূলত কথা, তো এটা তো পুরো এনসিপির সবাই তো আর এইভাবে কথা বলছে না। নাসির কয়েকটা জায়গায় হয়তো কথা বলেছে যেটা কিনা আমাদের কাছে অগ্রহণযোগ্য মনে হচ্ছে। আমি নিজেও বেশ কিছু কথা আমিও এভাবে কখনোই বলবো না। হ্যাঁ, কিন্তু সেটা তো ধরেন আমরা গণতান্ত্রিক সমালোচনার একটা বিষয় আছে, তাকে আমরা সমালোচনা করতে পারি, তাকে আমরা বলতে পারি যে না এই কথাটা এভাবে বলা যাবে না, যদি চতুর্দিক থেকে সমালোচনা হয় এবং এই কথাটা দলের মধ্যে তাকে এরকম বলেছেন। অবশ্যই আমরা বলেছি যে এটা আমাদের দলের ভাষা এরকম হতে পারে না, কিংবা আমরা এইভাবে কথা বলতে পারি না। তো সেটা হচ্ছে একটা বিষয়, কিন্তু আপনি তো তার উপরে আবার তার গাড়ি বহরেও হামলা করলেন। মানে এই যে সর্বশেষ হবিগঞ্জের পরে যখন আমাদের সিলেটের কর্মসূচি, সেখানে এই হবিগঞ্জের ঘটনার কারণে সিলেটে আপনার 5 উপজেলায় বিজিবি মোতায়েন করা হলো। তার মানে আমরা বুঝলাম যে ওকে ঠিক আছে, সরকার সিরিয়াসলি নিয়েছে, আর কিছু হবে না। সেখানেও তো গাড়ি বহরে হামলা হলো, এবং সর্বশেষ জৈন্তাপুর থেকে ফেরত আসার পথে কর্মসূচি শেষ, তখন আবার তার গাড়ি বহরে হামলা, এবং সম্ভবত সে কিছুটা আহতও হয়েছে, মানে হাতে কিছুটা আঘাত পেয়েছে। তাহলে এই যে, এবং এটার প্রতিবাদে আমরা অন্য যেখানে কর্মসূচি করেছি, কুড়িগ্রামের ফুলবাড়িয়া, সেখানে তো কেউ কাউকে গালি দেয় নাই, তা আপনি সেখানেও লাঠিসোঁটা নিয়ে পিটিয়েছেন। আপনি এখানে প্রেস ক্লাবে আপনার আমাদের ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স, আমাদের একটা অঙ্গ সংগঠন, তারা একটা নিরীহ মানববন্ধন করেছে এই ঘটনার প্রতিবাদে, মানে ওই হামলার প্রতিবাদে। সেখানে এসে আপনার আমরা জুলাই যোদ্ধা নামে, যারা প্রত্যেকে আমরা নাম পরিচয় সহ পরে বের করেছি, সবাই ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানার লোকজন। আপনি আওয়ামী লীগ আমলে আমরা দেখতাম মুক্তিযুদ্ধ মঞ্চ, এখন তাহলে জুলাই যোদ্ধা, অথচ আমাদেরকে বলা হচ্ছে আমরা জুলাই নিয়ে এটা করি সেটা করি। এখন এখানে জুলাইটাকে ব্যবহার করছে কারা, অপব্যবহার করছে কারা? আপনি জুলাই যোদ্ধা ব্যানারে এসে এই সমাবেশের উপরে বা এই মানববন্ধনের উপরে এসে হামলা করলেন। আপনি যদি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমালোচনা করতে চান, প্রতিবাদ করতে চান, আপনি আলাদা একটা ওখানে পড়াবেন, প্রেস ক্লাবে তো সারাদিনই প্রোগ্রাম হচ্ছে, আপনি আলাদা আপনার মতো করেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিচার চাই ইত্যাদি, যা খুশি করেন। এখন আমার প্রশ্নটা খুব সামান্য, প্রশ্নটা হচ্ছে যে অশ্রাব্য কথা, অশ্লীল কথা, কুরুচিপূর্ণ কথা সব বুঝলাম, বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ হয়েছে কিনা কোনো কথা দ্বারা, এবং যদি আইন ভঙ্গ হয়ে থাকে সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নেন।
আমরা সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব। কিন্তু ওই বিএনপি ছাত্রদলের যারা এই লাঠি শোটা নিয়ে, আমি নিজে তো মানে আটটরে মার খেতাম, আমি তো এই ঘটনার সাথে জড়িত না। আমি যখন এই ঘটনার পরে হবিগঞ্জে গেছি, আমি তো এই মানে নাহিদরা যেখানে ছিলেন এবং বিএনপি যেখানে অবস্থান নিয়েছে মাঝামাঝি পড়ে গিয়েছিলাম পাকে চক্রে, অন্ধকার দেখে আমাকে চেনা যায়নি এবং আমি একটা গাড়িতে বসেছিলাম। আমাকে চিনলে তো আমাকেও লাঠি শোটাতে পারতো, কারণ আমি যাদেরকে দেখতে পেয়েছি সবার হাতে অস্ত্রশস্ত্র এবং দিব্যি তারা পুলিশের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি হবিগঞ্জ টু শ্রীমঙ্গলে যে চা বাগানে যে রাস্তাটা, আপনি এটা কথা জানেন, ওই রাস্তায় অন্ধকারের মধ্যে। তো অন্ধকার হওয়ার কারণে আমাকে চিনতে পারে নাই, না হলে লাঠি শোটা নিয়ে এরা যারা ছিল যদি আমাকে চিনতে পারতো তারা তো আমাকেও পেটাতো, আমাকেও মারতো। তো এত মারমুখী হওয়ার কারণটা কি? এবং সবচেয়ে আরও যেটা মানে হতবুদ্ধিকর, যে 4-5 দিন হয়ে গেল বিএনপি কেন্দ্রীয় পর্যায়ে থেকে কিন্তু এই ঘটনাটাকে অ্যাড্রেস করা হচ্ছে না, মানে এটাকে এক ধরনের ইগনোর করা হচ্ছে। কিন্তু এই যে চোখ হারালো যে ছেলেটা, তার দায়িত্ব নেওয়ার বিষয় আছে, তার চিকিৎসার বিষয় আছে, এগুলোর ব্যাপারে সরকারের একটা দায়িত্ব আছে। পাশাপাশি এখানে একটা বড় অপরাধ ঘটে গেছে, সেই অপরাধের শাস্তির ব্যাপার আছে। এগুলোর ক্ষেত্রে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই, বরং আমরা বিএনপির যারা কথা বলেছেন এইসব বিষয়ে, টকশো কিংবা অন্যত্র জায়গায়, সবখানে এই ভাষার বিষয়ে মানে এক ধরনের ভাষা জ্ঞান বা ভাষা বিজ্ঞান নিয়ে আলোচনা হয়েছে। তো ভাষা বিজ্ঞান নিয়ে আলোচনা হতে পারে কিংবা ভাষা আন্দোলনও হতে পারে। সেটা হবে যদি ঘটনাটা এই পর্যায়ে না গড়াতো, এত মারাত্মক পর্যায়ে না যেত, তখন এটা নিয়ে একটা আমরা গণতান্ত্রিক তর্ক বিতর্ক করতে পারতাম যে কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু ভাষা গ্রহণযোগ্য। কিন্তু এখন যখন এইভাবে আমাদের উপর হামলা হয়েছে এবং বোঝা যাচ্ছে আরও জায়গায় হবে। আবার দেখেন আরেকটা জিনিস, বিমান প্রতিমন্ত্রীর কথা আমি আরও অবাক হলাম। লাস্ট একটু বলি, বিমান প্রতিমন্ত্রী কি বললেন যে নাসির এবং ইয়ে ছাড়া আসেন, হাসনাত ছাড়া আসেন, করতে দেব সমাবেশ। তো এটা কি দয়া নাকি? এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার। এই ব্যাপারগুলো আছে, নিশ্চয়ই এটা নিয়ে আবার পরে কথা বলবো। আমি এটা সত্যি যে তুষারদের অবস্থা ওইখানে, তারা যেহেতু মায়ের শিকার হয়েছে, তারা 10টা কথা বলতেই পারে। এবং আমি এটা বিশ্বাস করি যে সরকারি দলকে বিরোধী দল কথা বলতেই পারে, বিরোধী দল যদি ছায়া সরকার হয়। সেখানে যেটা তুষার বলেছেন যে জনগণের কাছে ছেড়ে দিতে হবে, মানুষ বিচার করবে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখছিও মানুষ বিচার করছে, মানুষ বিচার করছে। নইলে তাদেরও যদি সেই সামর্থ্য হতো, তারা কিন্তু ওদেরকে ছেড়ে দিত না যারা অ্যাটাক করতে এসেছে। এরকম আমরা কিন্তু মানে পূর্বে দেখিনি যে তা না। এখন আমার কথা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে কোনো সহিংসতা আমি একদমই পছন্দ করি না। রাজনীতির মাত্রায় হবে, বিশেষ করে একটা গণ অভ্যুত্থানের পরে আমরা তো সবাই ছিলাম। এই যে যারা জুলাই যুদ্ধ হিসেবে ওখানে গিয়েছে, পছন্দ করেন না বলছেন, কিন্তু আপনার দল তো সহিংসতা করেছে। আমি বলি যারা গিয়েছে তুষাররা, তারাও যেমন জুলাই যোদ্ধা। যারা অ্যাটাক করেছে তুষাররা বলছে, আমি যেহেতু এখানে ছিলাম না, তারাও কিন্তু জুলাই যোদ্ধা বলেই করেছে, কিন্তু সত্যিকার অর্থে তারাও জুলাই যোদ্ধা হতেই পারে। সমস্যাটা হয়েছে এইখানেই। আমরা যেটা নিয়ে ভয় পেতাম আগে, যে এই যে স্বাধীনতার চেতনা বিক্রি করতে করতে স্বাধীনতা অনেক প্রশ্নের মুখোমুখি হয়েছে, অনেক। আজকে স্বাধীনতার 55 বছর পরে যখন বিদেশিরা এসে বলে যে আমরা কাউন্ট করে দিব যদি তোমরা না পারো, এটা আমাদের জন্য লজ্জার, অপমানের, এটা আমাদের জন্য গৌরবের না। ঠিক আমরা চাই না যে অকালে জুলাই নষ্ট হয়ে যাক, আমরা জুলাই বেঁচে থাকুক সারা জীবন, এটা আমি চাই, আমরা চাই। তো এই যে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি, যুদ্ধ করে বিশেষ করে ক্লেম করেছে, কোনো হামলা করেছে বা কিছু করেছে এনসিপি। আমি এনসিপির কথা বলছি না, কিন্তু জুলাই যুদ্ধ তো একমাত্র এনসিপি না। অভিযোগ করছে যে তারা যখন মানববন্ধন করছে ঢাকাতে, তখন জুলাই যোদ্ধার ব্যানারে আক্রমণ করা হচ্ছে তাদের ব্যানারে। এবং তুষার এটাও বলেছে যারা আক্রমণ করেছে তারা নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে করেছে। সেই জন্য বলছি, এবং ঘটনাক্রমে এটা দুইটাই কিন্তু সত্যি। তুষারও যেমন জুলাই যোদ্ধা, ছাত্রদল যদি আপনি বলে থাকেন তাহলে ছাত্রদলও জুলাই যোদ্ধা। তো এই যে এটা নিজেদের মধ্যে রেষারেষি, ওই জুলাই নিয়ে যখন কথা, সব মাসটাও কিন্তু জুলাই নিয়ে যখনই কথা আসে তখনই কিন্তু এটাই দুঃখজনক যে আমরা জুলাইকে হারাতে চাই না, কিন্তু নিজেরা যদি আমরা এই অবস্থা করি। লাইক এইখানে নাসির পাটোয়ারি আগের দিন বললেন উনি যে উনি আর কোনো বাজে কথা বলবে না। পরের দিন আমরা কি দেখলাম, খুদ মাননীয় প্রধানমন্ত্রীকে উল্লেখ করে যেটা করলেন, প্রধানমন্ত্রী হয়তো এটা নিয়ে কিছুই বলবে না, বলেও নাই। 2 বছরে অনেক কথা হয়েছে, স্লোগানে দেখা গেছে যে পুরান ঢাকায় মার্ডার হয়েছে, অস্বীকার করছি না, কিন্তু প্রধানমন্ত্রী লন্ডনে সেখানে গালাগালি হচ্ছে। প্রধানমন্ত্রী কি বলে দিচ্ছে যে তুমি যায় মার্ডার করো? সেটা তো বলে নাই। তো এই গালিতে অভ্যস্ত হয়ে গেছি আমরা। 2 বছর যাবত আমরা টানা যে ধরনের গালি শুনছি,
মান্না ভাই, আমি অন্যদের কথা বাদ দিলাম, আমার কথাই ধরেন। আমার এই পরিণত বয়সে এসে আমার কি এত গালি সহ্য করার কথা, শোনার কথা? আমরা যে গালিগুলা শিকার হচ্ছি, আমরা কিন্তু কাউকে কিছু বলি না, মনে করি ওরা আমাদের সন্তানের মতো, ঠিক আছে গালি দিয়েছে দিয়েছে। তো এখন সবাই তো একরকম না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই তো আমাকে একরকম আবার না। এখনই ব্রেক আমি নিতে হবে, দরকার লাগবে আবার আপনার কাছে ফিরে আমি আসবো। একটা লাইন বলে শেষ করি। আপনার এনসিপির মনিরা বলেছে, লিখেছে তার ফেসবুকে যে সে জাহিদদেরকে সন্দেহ করে, মানে জামাতকে। জামাত বলেছে যে তারা নিজেরাই এই কাজগুলো হতে পারে করেছে। তাহলে আপনি মনে করেন যে সন্দেহ খালি বিএনপির উপর দিলে তো হবে না, সন্দেহ তো তাদের উপরে তারা বলছে। ওকে ওকে, থ্যাংক ইউ। সৌরতুষ স্যার, আপনার কাছে আসছি আবার। সংসদের প্রধান বিরোধী দল আপনাদের জোট সঙ্গী জামাত, তাদের অনেক অ্যাক্টিভিস্ট এমনকি সহযোগী সংগঠনের কোনো নেতা এই হামলাকে পাতানো খেলা হিসেবে উল্লেখ করেছেন। একটু করে নীলুফার মনি সেটা উল্লেখ করেছেন। তাদের ধারণা জামাতকে সরিয়ে বিরোধী দলের স্থান নেবার জন্য এনসিপিকে ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি জটিল করছে। এনসিপি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি জটিল করছে। আপনি দেখুন, জবাব- আমরা যখন কথা বলি কিংবা একটা অপিনিয়ন দিই, তখন আমরা আসলে আমাদের রাজনৈতিক বোঝাপড়ার স্তরটা প্রকাশ করি। তো যারা এটা বলেছেন আমিও দেখেছি। আমি বলবো যে বাংলাদেশের রাজনীতি এভাবে ওয়ার্ক করে না, এটা তাকে আরও খেয়াল করতে হবে। এই হামলা কিংবা এগুলো কেউই আমরা চাই না। এটা এমন না যে কোনো একটা জায়গায় টেবিলে বসে বিএনপি আর এনসিপির মধ্যে একটা চুক্তি হয়েছে যে আমরা এরকম কথা বলবো, আপনি আমাদেরকে পেটাবেন। এভাবে রাজনীতি কাজ করে না। এটা পুরোটাই মানে নানা ঘটনার ঘাত প্রতিঘাতে হয়েছে এবং হচ্ছে, যেটা আমাদের কাছে আনএক্সেপ্টেবল, এবং আমরা এটা প্রতিবাদ করছি। আমরা বলছি যে আমাদের এই একজন ছেলে, আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই ঘটনায়, ঠিক আছে? তো উনি যেটা বলেছেন, তিনি আসলে জামায়াত ইসলামের এরকম দায়িত্বশীল কেউ না, সম্ভবত শিবিরের সাবেক প্রেসিডেন্ট এরকম। তো এটা হতে পারে যে একটা হীনমন্যতা কাজ করতে পারে, মানে যিনি এটা বলেছেন। কারণ রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার ভয়টা খুব মারাত্মক, এবং সেখান থেকে মানুষ অনেক কিছু বলে যেটা আসলে শোভনীয় না কিংবা গ্রহণযোগ্য না। কিন্তু আমি জামায়াতের দায়িত্বশীল পর্যায়ে থেকে এটা দেখি নাই, তারা বরং এটার প্রতিবাদ করেছে, করারই কথা। কিন্তু সোশ্যাল মিডিয়া তো আলাদা একটা ইকোসিস্টেম আছে, সেখানে এরকম পাল্টা বক্তব্য চলতে থাকে, এবং সেখানে যখন দেখছে যে সবাই সংহতি জানাচ্ছে আমাদের পক্ষে, তখন হয়তো তার মনে হচ্ছে যে আমরা তো আলোচনায় নাই। তো সেই জায়গা থেকে কথাটা এসছে, কথা খুব পরিষ্কার যে উনি ওনার স্ট্যাটাসের মধ্যে এটা আছে যে আলোচনায় থেকে হারিয়ে যাওয়ার ভয় থেকেই কথাটা উনি বলেছেন। কিন্তু আমি মনে করি যে এটা ওনার মনিরাও তো বলেছে অসংবেদনশীল কথা হয়েছে এটা। কারণ হচ্ছে যে এরকম হামলার সময় যারা আক্রান্ত তাদের পক্ষে দাঁড়াতে হয়। আমি তো বিএনপি দলীয় একজন এমপিও তো এই ঘটনার নিন্দা জানিয়েছেন আমার সাথে একটা টক শোতে, বলছেন না এটা আমরা সমর্থন করি না। তো আমিও জানিয়েছি। উনি যদি এটা এইভাবে বলেন তাহলে সেটা গ্রহণযোগ্য হয় না। আমার ধারণা উনি পরবর্তীতে স্ট্যাটাসটা আবার রাখেন নাই, মানে ওনার মধ্যে যেটা দ্বিধা আছে এটাকে সরিয়ে ফেলেছেন, আবার এনেছেন, আবার ব্যাখ্যা করতে গিয়ে আবার তালগোল পাকিয়েছেন, এইগুলো আর কি। তো সেটা আস্তে আস্তে হয়তো তিনি রাজনীতিটা শিখবেন, এবং আমি তাকে বলবো যে তার রাজনীতিটা তিনি যদি করতে থাকেন, কার্যকর বিরোধী রাজনীতি তিনি যদি করেন, তাহলে আসলে তিনিও চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। কিন্তু সেটা যখন তিনি হচ্ছেন না, তখন যদি তিনি আমাদের কর্মসূচিগুলোকে পাতানো বলেন, তাহলে সেটা কিন্তু আমাদের প্রতি ইনজাস্টিস করা হয়। তো তাকে আমি আহ্বান জানাবো তিনি যেন এটা থেকে বেরিয়ে আসেন। থ্যাংক ইউ। মোস্তফা কামাল, জি, বিএনপিকে এনসিপিকে জামাতের চেয়ে বেটার অপোজিশন মনে করছে? একটাই প্রশ্ন শেষ নয়, এ কারণে তাদেরকে অভ্যুত্থানের মাসে আলোচনায় রাখতেই এই হামলার নাটক সাজানো হয়েছে। এই ধরনের যে আলোচনাটা বিভিন্ন মহলে হচ্ছে, সেই ব্যাপারে আপনার মতামত কি? জি, গণমাধ্যমের জায়গা থেকে মান্না ভাই আমি এগুলোকে যেভাবে দেখি, সাম্প্রতিক সময়ে মূলধারার গণমাধ্যম আর যেটা সামাজিক গণমাধ্যম সোশ্যাল মিডিয়া যেটাকে আমরা বলি, দুটোর মধ্যে কিন্তু একটা সংঘর্ষ কাজ করে। কখনো কখনো সোশ্যাল মিডিয়া মূলধারার মিডিয়াকে কিন্তু পেছনেও ফেলে দিচ্ছে মাঝে মধ্যে। যেমন সাম্প্রতিক ঘটনা যদি বলি, রাষ্ট্রপতির পদত্যাগ, এটা কিন্তু মূলধারার গণমাধ্যমের চেয়ে সোশ্যাল মিডিয়া আগে এনেছে। এর আগেও এই ধরনের দু একটা ঘটনা আছে। কথার প্রয়োজনে বলতে হয়, হোলি আর্টিজানে হামলার ঘটনা, সেটাও মূলধারার গণমাধ্যমের আগে সোশ্যাল মিডিয়া আগে দিয়েছে তথ্যটা। তো এরকম একটা বাস্তবতায় কারো কারো মধ্যে, বিশেষ করে রাজনীতির বিভিন্ন দলের মধ্যেই খুব ইচ্ছাকৃত একটু আলোচনায় থাকার একটা প্রভাব আছে, খুব ভালো প্রবণতা আছে। এবং তারা ইনডোরে যখন কথা বলেন, একটু নিজেদের মধ্যে আলাপও করেন যে আমি যেটা বললাম এটা কি খাইবে ভালো, তো বরিশালের ভাষা খাইবে কেমন, অর্থাৎ ভাইরাল হবে কেমন, রিল কাটা যাবে কিনা এটার কাছ থেকে।
এ ধরনের একটা মোহ কাজ করে কারো কারো মধ্যে। জি তো আপনি ভাইরাল হন আর আলোচিত হন আর চোখ টিপ দিয়ে আলোচনা জমান, মাঝে দিয়ে কিন্তু একজনের চোখটা চলে গেল, এই চোখটা আর ফেরত আসবে না। উপলব্ধি হবে এক সময় যে কতটুকু সমীকরণ মিলানো যায়, কতটুকু গালমন্দ করা যায়, কিন্তু ওই ছেলের চোখটা আর ফেরত আসবে না। তো যখন এই চোখ হারানোর কথা আসে তখন কিন্তু জুলাই আগস্ট ওই আন্দোলনের কথাও আসে। যারা এখনও চিকিৎসাধীন তাদের অনেকেই কিন্তু চোখ হারা, অত্যন্ত প্রাসঙ্গিক চোখটা এখানে। তো এগুলো করতে গিয়ে জুলাই শব্দটাও কিন্তু ব্যবহার হচ্ছে বারবার। তো বারবার ব্যবহার হতে হতে কেউ এই সুযোগে জুলাইকে কিন্তু ঝুলাইও বলে, এটা খুব ইচ্ছাকৃতই বলে। আর গত 2-3 দিন আমরা একটা নমুনা দেখছি, কোনো কোনো কথক বা লেখক জুলাইকে কথিত জুলাই বলা শুরু করেছে। এগুলো কিন্তু খুব সূক্ষ্ম কাজ। তো এক সময় যে কথিত বিপ্লব বলা হবে না, কথিত 24 বলা হবে না, এমনকি কথিত নেতাও বলা হবে না এক সময়, এটা কিন্তু লক্ষণ ভালো ঠেকছে না। তর্কাতর্কির একটা মাত্রা আছে। এখনো কি এত দূর গেছে মনে করেন? নমুনা দেখছি, নমুনা দেখছি। নমুনা দেখছি, স্পষ্ট দেখছি। কারণ কিছু কিছু বক্তব্য এমনভাবে আনা হচ্ছে, ডক্টর ইউনূসের সমালোচনা করতে যাচ্ছেন, করেন, উনি তো ব্যর্থ হয়েছেন কিছু কিছু জায়গায় সত্য, ঠিক সমান্তরালে থ্রোয়িং করে দিচ্ছেন যে আওয়ামী লীগ বোধহয় এর চেয়ে খারাপ ছিল না। আবার এই সরকারের 6 মাসও ব্যর্থতা আছে, কিছু সমালোচনা করার উপাদান আছে, অনেক প্রসঙ্গ আছে। আস্তে করে শেষ বাক্যে গিয়ে প্রধানমন্ত্রীর দিকে ঢিলটা ছোড়া, অথবা আওয়ামী লীগ এর চেয়ে খারাপ ছিল না এরকম একটা মেসেজ দেওয়ার কিন্তু চেষ্টা করা হয়, বা আওয়ামী লীগই তো ভালো ছিল সরাসরি বলে ফেলা হয়। অথবা আওয়ামী লীগ পছন্দ করে না সত্য, কিন্তু কখনো কখনো বিএনপি ভার্সেস জামাত অথবা ভার্সেস এনসিপি, তাদের মধ্যে যে আচরণগত একটা প্রবণতা দেখা যাচ্ছে, বা যেসব শব্দ বাক্য ব্যবহার হচ্ছে, যেসব কথা আসছে, এমনকি কথামালাও আসছে, সাথে সাথে কিন্তু আবার তথ্য আসছে। গুম নিয়ে প্রশ্ন আসছে, কারটা অরিজিনাল গুম ছিল, কারটা ফেক গুম ছিল, কারটার মধ্যে একটু ভেজাল ছিল, কার মামলা নিয়ে কে ব্যবসা করেছে, কে দেশ ছেড়ে যেতে কাকে সীমান্তের সহায়তা করেছে, অনেক মন্দ কথা কিন্তু আসছে। অথবা বদলিতে কার রেট কত ছিল, জামাত কয়টা বদলি করেছে, বিএনপি কয়টা করেছে, রেটগুলো আওয়ামী লীগ আমলের চেয়ে ভালো ছিল না মন্দ ছিল, এগুলোর কিন্তু একটা সারসংক্ষেপ আছে মান্না ভাই। আমরা এই গণমাধ্যমের অভিজ্ঞতা থেকেও দেখেছি, সময়ের স্রোত নানান ঘটনায় কিন্তু দেখি যে কে কখন কোনটার সাথে কোনটা মিলায়। তো এগুলো করতে গিয়ে তুষাররা কিন্তু ক্রমান্বয়ে অনিরাপদ হচ্ছে, অর্থাৎ আমি এনসিপির কথা বলছি। এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মারও যদি হয়ে থাকে, অথবা যদি তাদের কোনো হোমওয়ার্কও থাকে। আন্ডারস্ট্যান্ডিং মার মনে করেন চোখ তুলে নিয়েছে, এটা কি হ্যাঁ। আন্ডারস্ট্যান্ডিং হতে পারে? পুরানটাকে একটা কথা বলে যে নোক নিয়ে যেমন তেমন, চোখ নিয়ে ঢং না। আপনি চোখে উপড়ে ফেলছেন, তারপরে বলছেন যে এখানে চোখ টিপাটিপির কারবার আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, সাজানো ঘটনা আছে, ভিন্ন সমীকরণ আছে, বয়ান দেওয়ার প্রচুর লোক আছে এখন মান্না ভাই দেশে, কে কোনটা কোন দিকে নিয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই। তো এগুলো তাদের জন্য কিন্তু ঝুঁকিপূর্ণ। একজনের চোখ গেছে, 2 দিন পরে হয়তো জীবনে যাবে। তো এরকম একটা অবস্থায় তাদের উপলব্ধির একটা বিষয় আছে, কে কাকে কতটুকু সম্বোধন করতে পারবেন, কতটুকু গালমন্দ করতে পারবেন, নিজেদেরও উপলব্ধি করার বিষয় আছে। আর একটা আলোচনা তো আছে অনেক দিন থেকে, যে এনসিপি শেষ পর্যন্ত জামাতের সাথে থাকছে না বা থাকবে না। তো আবার এই আলোচনারও কিন্তু বাজারে খোরাক আছে, এই কারণে, কারণ এনসিপি নির্বাচন প্রশ্নে বিএনপির সাথেও কিন্তু আলোচনা করেছিল। একটা পর্যায়ে গিয়ে জামাতের সাথে তাদের মিতালিটা হয়েছে, তাও সেটা আদর্শিক নয়, একেবারেই নির্বাচন কেন্দ্রিক। সামনেও কিন্তু একটা নির্বাচন আছে, স্থানীয় সরকার নির্বাচন। এই আলোচনাও আছে যে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপি ঢাকার বাইরে কর্মসূচি বাড়িয়েছে, এটা গোপনীয় বিষয় নয়। এনসিপি এরই মধ্যে মফস্বলে বিভিন্ন জায়গায় আলোচিত অর্থাৎ জনপ্রিয় নেতাদের সাথে একটা যোগাযোগ করছে, ওই তথ্যগুলো আসছে বিচ্ছিন্নভাবে। তো এর মধ্য দিয়ে তো আমরা স্থানীয় পর্যায়ে একটা সংঘাতের নমুনা দেখছি, কেন্দ্রীয় পর্যায়েও কিন্তু শুরু হয়ে গেছে। গত প্রেস ক্লাবেরটা বলেছেন তুষার, সিলেট অঞ্চলেরটা বলেছেন, আমরা গণমাধ্যমে যারা কাজ করি তারা গত কয়েকদিন একটু বেশি অ্যাটেনশন দিচ্ছি যে আজকে আবার মারামারিটা হলো কিনা। যদি মারামারি না হয়ে থাকে, আজকে ওই ধরনের সংঘাতের খবর পাইনি,
কিছুটা কিন্তু স্বস্তি লেগেছে। এতে করে আমাদের নিউজের মধ্যেও গুরুত্বপূর্ণ হয়ে এসেছে যে নেতারা কি বলেছেন, কি করেছেন সেটা কিন্তু আসেনি। কি করেছেন বলতে হাতের কাজ, অর্থাৎ সংঘাত, অর্থাৎ এরকম করে হেডি কেউ করে যে আজ আর মারামারি হয়নি, না ওই লাইনেও কেউ যায়নি। অর্থাৎ মুখের কাজের মধ্যে ছিল আজকে, হাতের কাজে যায়নি আর। তো তাদের উপলব্ধির বিষয় আছে, তারা মুখের কাজ কতটুকু করবেন, হাতের কাজে যাবেন কিনা, হাতের কাজের শেষ পরিণতি কি হয়, এটা নিশ্চয়ই যারা ক্ষমতায় আছেন তাদেরও উপলব্ধি করার বিষয় আছে। আর যারা এনসিপি তাদের তো একটা সম্ভাবনা আছেই, সম্ভাবনা শেষ হয়ে যায়নি, তারা মাঝে মধ্যে আশা দেখছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও একটু দেখেছে, যেটা অনেকটা ধারণার বাইরে কারো কারো জন্য। নেপালও তারা আছে, শ্রীলঙ্কায়ও তারা আছে, এক এক দেশে এক এক ফরম্যাটে আছে। তো তাদের জন্য তো একটা আশা জাগানিয়া বাস্তবতা আছেই। থ্যাংক ইউ। নীলোফর মণি, আপনাকে বোধহয় আগে আমি ইনফর্মালি বলেছিলাম, জামাতের আমির বলেছেন বিএনপির মধ্যে ফ্যাসিবাদের ফটোকপি দেখা যাচ্ছে। আর আমার প্রশ্ন হচ্ছে, ধরেন এই যে বাড়াবাড়ি হামলা হলো, এর ফলে বিএনপির প্রতি ইমপ্রেশনটা কি হতে পারে বলে আপনার মনে হয়, কাদের বা কি impression? হয়েছে বলে মনে হয়? কাদের ইমপ্রেশন? জামাতের, পাবলিকের? পাবলিকের। দেখেন, পাবলিক একটা জিনিস, পাবলিক কিন্তু কম বুঝে না। পাবলিক যেমন যে কোনো মারামারিটাকেও খারাপ চোখে দেখে, ঠিক গালাগালিটাকেও আরও খারাপ চোখে দেখে। নইলে আমি এইটুকু বলবো, যারা এনসিপি করেছে তারা বেশ জনপ্রিয় ছিল, যারা প্রথম সারির নেতা তারা, এবং জেলাওয়ারিও, আমি আমার আশেপাশের জেলাগুলোর যাদের নাম জানি তারা। তো এই যে গালাগালিতে মানুষ কিন্তু এটা পছন্দ করে না, ঠিকভাবে নেয় না। হয়তো তারা মনে করে যে তারা যেটা মনে করছে, এই যে ঠিকভাবে যে নেয় না, এটার ফলাফলও কিন্তু তারা পেয়েছে। নইলে যে ঘটনাটা ঘটেছে, মানুষ কিন্তু আপনার জোয়ারের মতো আসার কথা ছিল, বিশেষ করে স্টুডেন্টরা, তাদের আসার কথা ছিল। আমি আজকে না কালকে কুমিল্লায় একটা মিটিং দেখলাম, যে চেয়ারগুলো খালি পড়ে আছে, মাইকিং করছে। তো এই জায়গাটায় আমরা কিন্তু এনসিপিকে কখনোই দেখতে চাই না। আমি ব্যক্তিগতভাবে বলি, বা আমার সমসাময়িক যারা আছে তারাও, আমরা খুশি ছিলাম যে একটা বিকল্প রাজনৈতিক দল দাঁড়াচ্ছে। এই যে বিএনপি আওয়ামী লীগের বাইরে যে কোনো দল ওইভাবে দাঁড়াতে পারে না। যাও জাতীয় পার্টি একটু ছিল, সেটাও তো আওয়ামী লীগের সাথে মিশে একাকার হয়ে গেছে। তো আমরা কিন্তু ভেবেছিলাম যে একটা ইয়াংদের রাজনৈতিক দল, এরা ভালো করবে যদি ঠিক মতো করতে পারে, এবং ফিউচারে ওদের লম্বা একটা সময় আছে, আমাদের যেমন মানে ওইভাবে ওরকম নাই। তারা একদম জন্মেই বড় পোস্টগুলো নিয়েছে, কারণ তাদের ইন্ডিভিজুয়াল একটা দল। তো তারা অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। আমরা তো ওরা যে পদগুলো ক্যারি করে, ওই পদে যেতে আমাদের মিনিমাম 50 বছর 45 বছর লেগে যায়। তো সেই জায়গায় আমরা এটাই আশ্বস্ত হয়েছিলাম, কিন্তু তারা নিজেরাও ওইভাবে পারছে না বলেই আমার মনে হয় যে বাংলাদেশে তাহলে কি দলগুলো কি থাকবে না, নাকি দলগুলোকে যাতে ভালোভাবে না করতে পারে এই জন্যই কি পেছন থেকে কেউ আপনার জিও লোকাল সবাই একটা যে ভালো রাজনীতি যাতে দাঁড়াতে না পারে, এই জন্য কি কোনো ব্যবস্থা হচ্ছে? যেটা সবচেয়ে দুর্বল সরকার থাকলে যা হয় একটা দেশের, এবং একটা দেশকে অনেকভাবে প্রভাবান্বিত করার জন্য দুর্বল সরকারকে বিশ্বের বড় বড় আপনার মুরলরা করে দেয়। এটাই হচ্ছে কিনা আমার কাছে, এটা কিন্তু খুব করে মনে হয় যে বাংলাদেশের যদি রাজনীতিতে যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে সেটা কিন্তু আপনার এই জিওপলিটিক্স আমরাও কিন্তু অনেকটা পিছিয়ে, আরও অনেক পিছিয়ে যাব। যেটা এখন হচ্ছে, আমাদের অনেক কথাই আমরা ওইভাবে বলতে পারি না, বা ওইভাবে বুঝতে পারি না কি হচ্ছে পর্দার অন্তরালে। তো এই জায়গাগুলোই আমরা খুব ফিল করি যে ওরা টিকে থাকুক, এবং টিকে থাকার জন্য ওরা আমাদের কাছে বুদ্ধি চাক বা না চাক, দেখা হলে কিন্তু আলাদাভাবে বলি যে এই যে টকশোতে আসছি, দেখা হয়, প্রত্যেকের সঙ্গে কথা হয়, বলি যে তোমরা এইটুক ভালো করছো, এইটুকু আরও ভালো করো। এটা কিন্তু নিজে থেকে একটা মনে হয় যে এদের পাশে আমাদের থাকা দরকার। কিন্তু ওরা যদি এরকম করে যে সিনিয়রদেরকে গালাগালি ওদের একমাত্র পন্থা, তাহলে তো আর কিছু বলা যাবে না। আর যাই হোক, গালি থেকে তো প্রত্যেকটা মানুষ, আমরা রাজনীতি করি কেন? সম্মানের জন্য। প্রথম কথাই হচ্ছে সম্মানের জন্য, তারপরে কে কোনটা ব্যক্তিগতভাবে আমরা কি করলাম না করলাম, চুরি ডাকাতি যেটা করুক না কেন, এটা তারাই তো পিছিয়ে যায়। এই যে পিছিয়ে যায়,
তো পিছিয়ে যাওয়ার জন্যই তো এরা আসছে। তা এরাও যদি পিছিয়ে যায় তাহলে নেক্সট হু, এই নেক্সট হুটার জন্য কিন্তু বাংলাদেশে কেউ ওরকম ভাবে না। আপনার জামাত যেটা বলেছে ফেসিবাদ, আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন, জামাত যা করে সেটা কি তারা গণতান্ত্রিক হয়তো করে? তারা তো আরও ফেসিবাদ। তো ওনারা যে ফেসিবাদটা বললো, 5 মাসের সরকারকে ওনারা কি ফেসিবাদ দেখেছে? আমি যদি একটা প্রমাণ আপনার সামনে দাঁড় করে, আপনার মনে আছে একজন নারীকে কোনো একটা জেলায় অ্যারেস্ট করা হয়েছিল, চট্টগ্রামে সম্ভবত, বাজে কথা বলার জন্য, পিএমকে এবং পিএম এর সন্তানকে নিয়ে, এবং অ্যারেস্ট করেছে লোকাল, এখানে ঢাকা পর্যন্ত কেউ জানে না। তারপরে জামাতের আমির যখন বললেন উনি সেই নারীর পক্ষ নিয়ে, সাথে সাথে কিন্তু ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দিয়েছে, নিশ্চয়ই সরকারের তো একটা হাত ছিল, কথা ছিল যে ঠিক আছে ছেড়ে দাও। কিন্তু এত স্বাধীনতা, বাক স্বাধীনতা মানে এত জঘন্য কথা হতে পারে না মান্না ভাই। এবং সেটা যদি পোস্ট করে কেউ, তা এই যে বাক স্বাধীনতা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এই স্বাধীনতা? আমরা তো এমন স্বাধীনতা কখনো চাই নাই যে স্বাধীনতা আমার সমস্ত কিছু খর্ব করে দিবে। জি, থ্যাংক ইউ। সরোজ তুষার, 11 দলীয় জোটের মধ্যে তো একটা টানাপোড়েন চলছে। খেলাফত মজলিস বেরিয়ে গেছে, আরও কোনো দল বেরিয়ে যেতে পারে বলে কথা হচ্ছে। আবার এর মধ্যে আপনাদেরকে নিয়েও তারা এরকম মন্তব্য করলো। জামাত বিএনপি সমীকরণটা কি, 11 দলীয় জোটের অবস্থায় কি? 11 দলীয় জোট এখনো পর্যন্ত সংস্কার প্রশ্নে আরও একসাথে আরও কিছুটা সময় আগাতে চায়। যে নিউজ বা সোশ্যাল মিডিয়ায় যে আলোচনাগুলো হচ্ছে, এটা খুব বেশি দায়িত্বশীল আলোচনা না। কারণ কোনো দায়িত্বশীল পর্যায়ে থেকে এখনও এরকম আলোচনা হয়েছে যে জোট ছাড়তে হবে বা আমরা জোট কন্টিনিউ করবো না, এরকম কোনো আলোচনা এখনও পর্যন্ত হয় নাই। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে যে আলোচনাটা আছে, বা মোটামুটি এটা মানে ঠিক হয়ে গেছে যে যার যার মতো করে ইলেকশন করা। কারণ যেহেতু এখানে দলীয় প্রতীক থাকবে না, কাজে ইলেকশনটা আমরা যার যার মতো করে করব। আর সংস্কার প্রশ্নে যে একসাথে আমাদের বেশ কিছু কর্মসূচি হচ্ছে, সেটা এটার মতো করে আগাবে। ফলে এর বাইরে যে আলোচনাগুলো, এগুলো অন্য ইন্ধনও হতে পারে, যে এই মুহূর্তে এটাকে আলাদা করা বা শক্তিটাকে আরও খর্ব করা এবং সরকারের উপর যেন চাপটা কম হয়, সেই জন্য এদেরকে আলাদা আলাদা রাখা, নিজেদের মধ্যে বিভেদ তৈরি করা, এগুলো হতে পারে। কিন্তু আপাতত জোট ডিসকন্টিনিউ করার কোনো সিদ্ধান্ত জোটের তরফ থেকে নাই। থ্যাংক ইউ। মুস্তাফা কামাল, আপনি আওয়ামী লীগের কথা বলছিলেন না? আপনি কি মনে হয় আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা দেখেন আপনি? আওয়ামী লীগের মধ্যে যদি দুটো ভাগ করি, যে দল হিসাবে তাদের কার্যক্রম নিষেধ, কিন্তু ভোটের মাঠে, সেটা জাতীয় সংসদ নির্বাচন হোক আর স্থানীয় সংসদ নির্বাচন হোক, স্থানীয় সরকারের নির্বাচন হোক, তাদের ভোট কিন্তু বৈধ, বা তাদের ভোটাররা কিন্তু বৈধ, ভোট দিতে আপত্তি নেই। তো সেই ক্ষেত্রে আমরা সংসদ নির্বাচনের সময়ও দেখেছি যে আওয়ামী লীগের ভোটারদেরকে বা আওয়ামী মনা যারা, তাদেরকে আয়ত্ত করার একটা চেষ্টা বিএনপি যেমন করেছে, জামাত ইসলামীও করেছে। তো ঠিক ওইভাবে আওয়ামী লীগের কর্মীরা এখনও সংগঠিত, তারা নানান ফরম্যাটে মাঠে কিন্তু একটা তৎপরতা চালাচ্ছে, ধরন পাল্টাচ্ছে। সেই সাথে আরেকটা বিষয় খুব প্রাসঙ্গিক, ঠিক আগাম বলছি না, হয়তো কিছুদিন পরে আমরা ওই আলোচনায় আবার ফিরব। এই কিছুদিন ধরে আমরা যে গুপ্ত শব্দটা বলছি, যে বর্তমান যারা ক্ষমতাসীন দল আছে বা যারা অপোজিশনে আছে, জামাত ইসলামী সাথে এনসিপি, তাদের মধ্যেও আওয়ামী লীগের গুপ্ত উপাদান কি পরিমাণ আছে বা গুপ্ত ব্যক্তিরা কিভাবে আছেন, এগুলো কিন্তু একটু একটু করে আমরা বুঝতে পারছি বা টের পাচ্ছি। সাধারণ মানুষও মালুম করতে পারছে, যেহেতু নির্বাচনের মাঠে তাদের জন্য বাধা নাই, প্রার্থী হতে বাধা আছে। এটা তাদের জন্য, আওয়ামী লীগের জন্য অবশ্যই একটা সুযোগ। আর আওয়ামী লীগের জন্য যেটা সুযোগ, সেটা কারো কারোর জন্য দুর্যোগও হতে পারে। আওয়ামী লীগে ফেরত আসা যেমন সম্ভাবনা কারো জন্য শঙ্কারও। এই দুটি পক্ষের যে আচরণ, এই আচরণে কেউ কেউ কিন্তু বিরক্ত হয়ে, আওয়ামী লীগ করে না বা আওয়ামী লীগ পছন্দ করে না, বিরক্ত হয়ে বলেও ফেলে যে আওয়ামী লীগের আবার দরকার। এটা কেন? যে দুই দলের আচরণে ত্যক্ত বিরক্ত হয়ে। তো এটাও তো আওয়ামী লীগের জন্য একটা আশীর্বাদ। এই বাস্তবতায় আমরা যেটা বিভিন্ন সময়ে দেখেছি, কারোর সম্ভাবনা কেউ কাউকে দেয় না, সম্ভাবনাটা নিজের তৈরি করে নিতে হয়। যেটা 81 সালে আওয়ামী লীগ করেছে, পরবর্তীতে আরও বিভিন্ন সময় আওয়ামী লীগ এই সুযোগ নিয়েছে। তো ওই রকম সুযোগ বিএনপি বিভিন্ন সময় নিয়েছে। বিএনপিকে তো নিষিদ্ধ করা না হলেও
ফাংশনালি নিষিদ্ধই করে ফেলা হয়েছিল। বরং বিএনপির জন্য আওয়ামী লীগের দরদ কিন্তু আমরা দেখেছি, যে এই দলটা চলবে কি করে, এই দলটা কে চালাবে, এইসব প্রশ্ন কিন্তু খুব আদর করে প্রশ্ন করা হতো বিএনপিকে। তো ওই বিএনপি যে অল্প সময়ের মধ্যে এভাবে তার একটা অবস্থানে চলে যাবে, সেটাই রাজনৈতিক বাস্তবতা। তো এখনও আওয়ামী লীগ আবার ফিরবে কিনা এই প্রশ্নে আমরা কোনো সিদ্ধান্তে যেতে পারি না, কিন্তু একটা জায়গায় কিন্তু একটা সংঘর্ষ আছে পরিষ্কার। এটা এই সময় হয়তো আমরা ওইভাবে উপলব্ধি করছি না, কিন্তু ভাবনার মতো বিষয়। আমরা ঐকমত্য বলতে একটা শব্দ কিন্তু এত বেশি উচ্চারণ করি। তো শেখ হাসিনাকে দেশে আনার বিষয়ে বা শেখ হাসিনার দেশে আসার বিষয়ে একটা ঐকমত্য কিন্তু মান্না ভাই হয়ে আছে। সরকার যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে চায়, এটা সরকারি বিচার তো ভাষ্য। করেছে, রায় তো দিয়েছে। কার্যকর করতে চায়। জি, আবার শেখ হাসিনা ধরে আনার অপেক্ষা করতে চান না। কার্যকর করা মানে কি তা তো আমাদের মনে আছে। জি, তো এটা আনা মানে কি, ওটা কি আনা? অর্থাৎ শাস্তি দিতে আনতে চাচ্ছে। জি, শাস্তি মানে ফাঁসি। ফাঁসি। তো এই গেল এক তথ্য। বিপরীতে তথ্য আছে, শেখ হাসিনা এতদিন বলেছিলেন চট করে বা হুট করে চলে আসবেন, এখন কিন্তু উনি টাইমও দিয়েছেন ডিসেম্বরে চলে আসবেন। তার মতে একমত হয়ে গেছি আমরা মোটামুটি। উনি আসার বিষয়ে একমত আর সরকার আনার বিষয়ে একমত, কিন্তু বাস্তবতাটা তো ওই জায়গায় নয়। যেমন জামাত অথবা বিএনপি দেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে ব্যাপক একমত, ফাংশনালি কি এক পক্ষ আরেক পক্ষকে বলছে ফ্যাসিস্ট, অথবা বলছে দেশকে পিছিয়ে দিতে চায়। থ্যাংক ইউ। এই ব্যাপারে আমার এখন আর বেশি হাতে সময় নেই, এই জন্য এই প্রসঙ্গ এখানে বন্ধ করে দিতে চাই। আমি এটা নতুন প্রসঙ্গ বলি, আমার হাতে সময়ও নেই। 3 মিনিট, আপনারা একজন 1 মিনিট করে পাবেন বলতে চাইলে, তাও শেষ হবে কিনা আমি কতখানি জানি না। খুব প্রাসঙ্গিক নয়, তবু প্রাসঙ্গিক হতেও পারে। প্রাক্তন আইজিপি বেনজির আহমেদ জামিন পেয়েছেন, তাও বিদেশের কোর্টে। কি রিয়াকশন নিরফর ইসমান বলি? দেখেন, এটা আমরা তো 1 মিনিটে বলুন। শুনেছিলাম যে দুই দেশের সাথে কথোপকথন হচ্ছে, করসপন্ডেন্ট হচ্ছে যে বেনজিরকে দেশে পাঠিয়ে দিবে। কিন্তু তারপরে হঠাৎ করে আজকেই আমরা সোশ্যাল মিডিয়াতে প্রথমে দেখলাম যে বেনজির ছাড়া পেয়েছে শর্ত সাপেক্ষে। এখন জামিন তো সবারই শর্ত সাপেক্ষেই হয়। তো এটা কেন কিভাবে হলো, আমি বর্তমান বাংলাদেশ সরকার যেখানে বদ্ধপরিকর এবং বিরোধী দলও যে বেনজিরকে কি যেভাবেই হোক বাংলাদেশে আনা, সেখানে কেন আনতে পারছে না, এটা আমার মনে হয় যে খোলাসা হবে 2-1 দিনের মধ্যেই। এবং যেভাবেই হোক তাকে আসলে আনা উচিত, এটাই আমি মনে করি। যে আইনের কাঠগড়া বাইরে আমরা কেউই না। সে যতটা অত্যাচার করেছে, টর্চার করেছে বাংলাদেশের মানুষের উপর, যত গুম খুনের সে মানুষকে স্বীকার করেছে, আপনার র্যাবে থাকা অবস্থায়, আইজিপি থাকা অবস্থায়, শুধু আইজিপির বিচার তা না, র্যাবে থাকতেও সেই অনেক কিছু করেছে, সেইগুলোর বিচার হওয়া খুবই জরুরি। এবং আমরা আশা করি যে যেভাবেই সে মুক্ত হোক, অবশ্যই বাংলাদেশের কাঠগড়ায় তাকে আসতে হবে। থ্যাংক ইউ। সরওয়ার তুষার, প্রশ্ন একটাই। জি, আমরা তো ওই যে জানতে পেরেছিলাম সরকার একটা টিম পাঠিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে তাকে দেশে মানে ফেরত আনার জন্য, এবং একটা টিমও সেখানে গেছে। পরবর্তীতে এটাও শুনেছি যে তিনি মানে বেনজির সাহেব ক্রিমিনাল, পলাতক ক্রিমিনাল, তিনি একটা কৌশল করেছেন। ওই দেশের সম্ভবত এরকম একটা আইন আছে যে আপনার যদি ওই দেশের আইনে কোনো মামলা থাকে, তাহলে আপনি ওই মামলা শুরু হওয়ার আগ পর্যন্ত তারা আপনাকে হস্তান্তর করবে না। তো সে এরকম একটা ওইখানে লবিং বা কিছু একটা করে নিজের নামে একটা মামলা করিয়েছে, কোনো শুনেছিলাম। তো সেই মামলাতেই সম্ভবত তিনি ভেতর আটক ছিলেন এবং এখন জামিন পেয়েছেন। এখন আজকে সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দেখলাম যে একটা ফার্ম তারা নিযুক্ত করবে তাকে, যারা তাকে ফিরিয়ে আনার কার্যক্রমটা করবে। তাকে অবশ্যই এটা বাংলাদেশের একটা অত্যন্ত জরুরি তাকে ফিরিয়ে আনা এবং ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা, এবং এই জন্য আমাদের সমস্ত কূটনৈতিক তৎপরতা চালানো উচিত যাতে তাকে দুবাই ফেরত দেয়। জি, থ্যাংক ইউ। জি মানে আমি 30 সেকেন্ডে শেষ করে ফেলবো। দুবাই সরকারের সাথে আমাদের যে দুতিয়ালি হয়েছে, 2 দফায় তারা তথ্য চেয়েছে। আমরা মোট 144 পৃষ্ঠার তথ্য দিয়েছি। আর এই ফাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যেটা, যে শিগগিরই ধরে আনা হবে। এরই মধ্যে মাত্র 1 লাইনের নিউজ হয়ে গেছে যে তিনি জামিন পেয়েছেন। 144 পৃষ্ঠার বিপরীতের তথ্য হচ্ছে তিনি জামিন পেয়েছেন। আজকেও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগে বলেছিলেন শিগগিরই, আজ শুধু একটা শব্দ পরিবর্তন করেছেন, অচিরেই ধরে আনা হবে। তো শিগগিরই আর অচিরেই এই দুটার মধ্যে বোধহয় তেমন তফাৎ নেই, যে ক্ষেত্রে আমাদের আরেকটু অপেক্ষাই করতে হয়।
থ্যাংক ইউ। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, এবং আমি মনে করি যথেষ্ট পরিমাণে আলোকপাত করেছেন অবস্থার উপরে। দর্শক কতখানি বুঝেছেন, কতখানি উপলব্ধি করেছেন বা উপভোগ করেছেন সেটা তাদের ব্যাপার। দর্শক মণ্ডলী, অনুষ্ঠান শেষ করব। কি বিষয় নিয়ে কথা বলেছি সেটা তো শুনেছেন। এটা একটু দুঃখজনক, কোনো সন্দেহ নেই যে ঠিক জুলাই মাসেই আমাদেরকে এই ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন হতে হলো। কোনোই সন্দেহ নেই, জুলাই যারা তৈরি করেছেন বা জুলাই যারা বিজয় এনেছেন তারা আক্রমণের শিকার হয়েছেন। অভিযোগটা উঠেছে যারা 15 বছর ধরে লাগাতার আন্দোলন করেছেন, সবচাইতে বেশি অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, যাদের নেত্রী, দেশনেত্রী, বাংলাদেশের সমস্ত মানুষের একটা শ্রদ্ধার পাত্রী, তিনি প্রায় বিনা বিচারে হাসপাতালে মারা গেছেন। এরকম কেন হয়? আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে চলতে পারি না কেন? একজন আরেকজনের সম্পর্কে কথাবার্তা বলবার সময় সংযত থাকি না কেন? আমাদের কথাবার্তা বলবার সময় আমাদের আচরণে, উচ্চারণে আমরা অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারি না কেন? শ্রদ্ধায় কি কোনো পয়সা লাগে? কাউকে শ্রদ্ধা জানালে কি নিজের ছোট হতে হয়? তাহলে বরঞ্চ এরকম করে তো বলা যায়, যদি শ্রদ্ধা জানাতে পারেন ঠিক মতো, তাহলে নিজের সম্মান বাড়ে। আমাদের রাজনীতিতে বিশেষ করে যখন গণতন্ত্র নির্মাণের প্রশ্ন এসছে, তখন আমাদেরকে এই জাতির প্রতি, জনগণের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখতে হবে। এবং তাইলেই আমরা সবার থেকে এটা যেমন শিক্ষা নিতে পারবো, তেমনি শিক্ষা দিতে পারবো একটা গণতান্ত্রিক দেশ গড়ে তোলবার জন্যে যে নীতির উপর আমাদের দাঁড়ানো উচিত, তার উপর দাঁড়াতে পারবো। দর্শক মণ্ডলী, আমরা সেই পথে চলি, সেই আকাঙ্ক্ষা করি এবং সবাই মিলে তার সপক্ষে ক্যাম্পেইন বজায় রাখি। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।